কয়েকদিন আগেই আমি ২০২২ সালের একটি রিপোর্ট পড়ছিলাম, যেটি তৈরি করেছিল এক বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি। সেই রিপোর্টে একটি চমকপ্রদ তথ্য ছিল। এই পৃথিবীর নিচের ৫০% মানুষের হাতে রয়েছে পৃথিবীর মোট সম্পদের মাত্র ১.২%, আর বিশ্বের ৮৫% মানুষের হাতে আছে মাত্র ১৫% সম্পদ। অন্যদিকে পৃথিবীর শীর্ষ ১৫% ধনী মানুষের হাতে রয়েছে পুরো বিশ্বের ৮৫% সম্পদ। অর্থাৎ পৃথিবীর মাত্র ১৫% মানুষ নিয়ন্ত্রণ করছে বিশ্বের ৮৫% অর্থ, আর বাকি ৮৫% মানুষ ভাগ পেয়েছে মোটে ১৫% টাকার। কিন্তু বন্ধুরা, এটা কোনো নতুন ব্যাপার না। এই বাস্তবতা প্রায় ১০০ বছর আগে এক অর্থনীতিবিদ উইলফ্রেডো প্যারেটো আবিষ্কার করেছিলেন, যাকে আমরা আজ 80-20 রুল নামে চিনি। এই নিয়ম অনুযায়ী পৃথিবীর কোনো কিছুই সমানভাবে বণ্টিত নয়। প্যারেটো তখন লক্ষ্য করেছিলেন তার দেশ ইতালিতে শীর্ষ ২০% ধনী লোকের হাতে ছিল দেশের মোট ৮০% সম্পদ, আর বাকি ৮০% মানুষের হাতে ছিল মাত্র ২০% সম্পদ। আজকের দিনে সেই ব্যবধান আরও বেড়েছে। এখন সেটা ৮৫-১৫ রেশিওতে পৌঁছে গেছে। এই নিয়মকে আমরা পাওয়ার ল অফ ডিস্ট্রিবিউশন বলি। এর মানে হল, কেউ যদি অন্যদের তুলনায় সামান্য একটু বেশি পরিশ্রম করে, তাহলে সেই অতিরিক্ত পরিশ্রমের জন্য সে অসাধারণ বড় পুরস্কার পায়, যেটা সে নিজেও কল্পনা করতে পারে না। এই কারণেই দেখা যায় ধনী মানুষরা সবসময় অতি পরিশ্রমী নয়। তারা কেবল অন্যদের তুলনায় সামান্য বেশি বুদ্ধিদীপ্তভাবে কাজ করে। তাই জীবন সবসময় ন্যায্য হয় না, এবং জীবনের পুরস্কারগুলো ন্যায্যভাবে ভাগ হয় না। এখন তোমার হাতে দুটো পথ আছে। তুমি চাইলে এই সত্য শুনে হতাশ হতে পারো, অথবা এই জ্ঞানটাকে নিজের জীবনে কাজে লাগাতে পারো। আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। কেন কিছু মানুষ ক্রমাগত ধনী হয়ে যায়, কেন তারা বিলিয়ন ডলারের নেটওয়ার্থে পৌঁছে যায়, আর বেশিরভাগ মানুষ আজীবন আর্থিক স্বাধীনতাও অর্জন করতে পারে না। নিঃসন্দেহে পাওয়ার অফ কম্পাউন্ডিং এই প্রক্রিয়ায় বিশাল ভূমিকা রাখে, যেমনটা আমি আগের ভিডিওগুলোতেও বহুবার বলেছি। কিন্তু জিম রোহান একবার বলেছিলেন, যদি পৃথিবীর সব টাকা এক জায়গায় জড়ো করে সবাইকে সমানভাবে দিয়ে দেওয়া হয়, তাহলেও কিছু বছর পর দেখা যাবে সেই টাকা আবার ধনীদের হাতেই ফিরে গেছে। এই কথাটা একদম সত্যি। মানে, যদি তুমি একদম শূন্য থেকে শুরু করো, তবুও কেবল কম্পাউন্ডিং নয়, আরও কিছু গভীর কারণ আছে যার জন্য কিছু মানুষ ধনী হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ধনী তৈরি করার 5টি গুরুত্বপূর্ণ নিয়ম, যা নিয়ে খুব কম মানুষই এত গভীরভাবে ভেবেছে। তাই যদি সম্ভব হয়, এখনই একটা নোটবুক আর কলম নিয়ে বসো, কারণ এমনভাবে সহজ ভাষায় ও স্পষ্ট উদাহরণে কেউ হয়তো পুরো ইন্টারনেটেও বোঝায়নি। চলো শুরু করি। বন্ধুরা, আফ্রিকার কথা ভাবো। ওখানে প্রচুর দারিদ্র্য, নানা রকম সমস্যা। কিন্তু আজ আমরা আফ্রিকা সম্পর্কে এমন এক বিষয়ের কথা বলবো যেটা হয়তো তুমি কখনো ভাবোনি। সেটা হলো আফ্রিকার মানুষের গড় আয়ু মাত্র ৬৪ বছর। অর্থাৎ গড়ে মানুষ সেখানে ৬৪ বছর বয়সে মারা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ৭৬ বছর, আর ইউরোপে প্রায় ৮০ বছর। তাই তুমি দেখবে অনেক ব্যবসায়ী, বিজ্ঞানী কিংবা সিইও যারা ৭০-৮০, এমনকি ৯০ বছর বয়সেও বেঁচে আছেন, একদম ফিট আছেন এবং কাজ করে যাচ্ছেন পুরো দমে। উদাহরণ হিসেবে ধরা যাক ওয়ারেন বাফেটের কথা। আমরা সবাই জানি তার বয়স এখন ৯০-এরও বেশি। তবুও তিনি কাজ করেন এমন উৎসাহে যেমন ৩০ বছরের কোনো তরুণ উদ্যোক্তা করে। ফারাক শুধু একটা, তিনি অসাধারণ অভিজ্ঞ, জ্ঞানসম্পন্ন, দূরদর্শী এবং তার চারপাশে বিশাল নেটওয়ার্ক ও সুনাম রয়েছে। এই সব উপাদানই প্রতিনিয়ত কম্পাউন্ড হচ্ছে, ফলে আজ তার নেটওয়ার্থ দাঁড়িয়েছে প্রায় $১৩০ বিলিয়ন, এবং তিনি এমন এক কোম্পানি পরিচালনা করছেন যার মূল্য প্রায় $১ ট্রিলিয়ন। এবং তিনি জানেন আগামী বছরগুলোতেও তিনি এই সম্পদ আরও বাড়িয়ে নিজের দেশ ও বিনিয়োগকারীদের আরও সমৃদ্ধ করবেন। অন্যদিকে আফ্রিকার মতো দেশে তুমি এমন কাউকে পাবে না, কারণ সেখানে মানুষ এতদিন বাঁচে না। ওখানে পানি দূষিত, খাবার অনিরাপদ, রোগব্যাধি বেশি, আর জীবনযাত্রার মানও নিচু। ফলে যখন ওয়ারেন বাফেটের মতো একজন মানুষ ৫০-৬০ বছর বয়সে $১ বিলিয়ন সম্পদ গড়ে তোলে, তখন তার হাতে আরও ৩০-৪০ বছর সময় থাকে, যাতে তিনি সেটাকে ১০০ বিলিয়নে পরিণত করতে পারেন। কিন্তু যেখানে মানুষ ৬০-৭০ বছর বয়সেই মারা যায়, সেখানে কেউই নিজের সম্পদ এতটা বাড়াতে পারে না।
তাই ওই দেশগুলোতে 100 বা 200 জন সফল উদ্যোক্তা মিলেও একজন ওয়ারেন বাফেটের মতো প্রভাব ফেলতে পারে না। তাহলে দেখো, যুক্তরাষ্ট্রের জন্য যে কাজটা 100 বা 130 জন সফল বিলিয়নিয়ার একসাথে করতে পারতেন, সেই কাজটা ওয়ারেন বাফেট একাই করে ফেলেছেন। অগাধ সম্পদ তৈরি করে তিনি বিশাল পরিমাণ দান করেছেন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রে, যাতে মানুষ আরও সুস্থ থাকতে পারে, দীর্ঘজীবন পায়। যেমন ধরো, জন ডি রকফেলার প্রায় 100 বছর আগে একটি ছোট কলেজে $80 মিলিয়ন অনুদান দিয়েছিলেন, যার বর্তমান মূল্য প্রায় $2.4 বিলিয়ন। সেই ছোট কলেজটাই আজ বিশ্বের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি অব শিকাগো নামে পরিচিত। ফলে আশেপাশের এলাকার মানুষও ভালো শিক্ষা পাচ্ছে, আর তারা আরও বড় বড় ব্যবসা গড়ে তুলছে, যার প্রভাবে তাদের দেশ আরও ধনী হচ্ছে। অর্থাৎ তুমি যদি লক্ষ্য করো, ধনী দেশগুলো ক্রমে আরও ধনী হয়ে যাচ্ছে, আর ধনী মানুষগুলো আরও ধনী হচ্ছে। এ কারণেই আমি বলেছিলাম, এই প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 রুল সময়ের সঙ্গে আরও চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এখন প্রশ্ন হল, আমরা মধ্যবিত্ত মানুষরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? ধরা যাক, কোনো মধ্যবিত্ত পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি হলেন বাবা, যিনি 45 বা 50 বছর বয়সে অসুস্থ হয়ে পড়লেন বা কোনো কারণে কাজ করতে পারলেন না। তখন পরিবারের একমাত্র আশা হয়ে দাঁড়াবে তার ছেলে, যার উপর এক অদ্ভুত রকম চাপ তৈরি হবে যে তাকে যে কোনোভাবে কলেজে ভালো রেজাল্ট করতেই হবে, কারণ পুরো পরিবার তার উপর নির্ভর করছে। যদি সে ব্যর্থ হয়, তাহলে পরের বছর হয়তো কলেজের ফি দিতে পারবে না, ফলে তার শিক্ষাও থেমে যাবে। অন্যদিকে এক ধনী ব্যবসায়ীর ছেলে, শুধু সে নয়, তার ছেলের ছেলেও নিশ্চিন্তে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারবে, কারণ পরিবারে টাকা, পয়সা, সময় ও সুযোগ সবই আছে। আর সেই ধনী ব্যবসায়ী হয়তো 70 বা 80 বছর বয়সেও সুস্থ ও সক্রিয়ভাবে নিজের ব্যবসা পরিচালনা করছেন, যা দিন দিন আরও বাড়ছে। ফলে তার ছেলে বা নাতি শুধু উন্নত শিক্ষাই পাচ্ছে না, পাশাপাশি পাচ্ছে বিরাট সম্পদের উত্তরাধিকার। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের ছেলেটি শিক্ষায় পিছিয়ে পড়ছে, অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে, আর বাবা মায়ের দেখাশোনাও করতে হচ্ছে। ফলে এক প্রজন্ম পিছিয়ে পড়লে পরের প্রজন্ম একই চক্রে আটকে যায়। এটা হয়তো অন্যায় মনে হয়, কিন্তু এটাই প্রকৃতির বাস্তব নিয়ম। তাই প্রথম রুল হচ্ছে, যত দীর্ঘ ও সফল জীবন তুমি বাঁচবে, তত বেশি উপকার করবে নিজের, পরিবারের এবং নিজের দেশের জন্যও। এখন চলো আমরা কথা বলি আরেক কিংবদন্তি ব্যবসায়ী ইলন মাস্ক নিয়ে। বর্তমানে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে নাম্বার 1 স্থানে আছেন। তার সম্পদের পরিমাণ প্রায় $215 বিলিয়ন। এখন প্রশ্ন আসে, তার বেতন কত? ইলন মাস্কের বার্ষিক বেতন হল মাত্র $1। মানে পুরো বছর কাজ করেও তিনি মাত্র $1 নেন। এটা শুনে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তিনি এত কম বেতনে কাজ করেন কেন? আর দৈনন্দিন খরচ চালান কিভাবে? প্রথম প্রশ্নের উত্তর হল, যখন তোমার ইনকাম মাত্র $1, তোমার ইনকাম ট্যাক্স দিতে হয় কত? অবশ্যই 0। তাই বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হয়েও 2018 সালে ইলন মাস্ক $1ও ইনকাম ট্যাক্স দেননি, কারণ তিনি কোম্পানি থেকে বেতন হিসেবে নগদ টাকা নেন না, বরং পান শেয়ার বা স্টকস। এই শেয়ারগুলো তিনি কেবল কয়েক বছর পর বিক্রি করতে পারেন, যখন এগুলোর মূল্য 2 বা 3 গুণ হয়ে যায়। অর্থাৎ তিনি তার নিজের কোম্পানির লং টার্ম ইনভেস্টর হয়ে গেছেন। এখন দ্বিতীয় প্রশ্ন, তার দৈনন্দিন খরচের টাকা কোথা থেকে আসে? উত্তরটা অবাক করার মতো। তিনি বিশ্বের অনেক ব্যাংকের চেয়েও ধনী, চাইলে অনেক ব্যাংক কিনে ফেলতে পারেন। তবুও তিনি নিজের ব্যক্তিগত খরচের জন্য ব্যাংক থেকে লোন নেন। শোনায় অদ্ভুত, তাই না? কিন্তু আসলে এর পিছনে আছে বুদ্ধিমত্তা। আমরা সাধারণত লোন নেই যখন টাকার প্রয়োজন হয় বা হাতে কোনো সম্পদ থাকে না, কিন্তু ইলন মাস্ক তার লোন নেন নিজের স্টকসকে জামানত রেখে। মানে তিনি নিজের শেয়ার ব্যাংকে বন্ধক রাখেন, তার বিপরীতে টাকা নেন, যা তিনি ব্যক্তিগত জীবনে ব্যবহার করেন। এর ফলে তাকে একটাও শেয়ার বিক্রি করতে হয় না, ফলে তার সম্পদ ও কোম্পানির মালিকানা দুটোই অক্ষুণ্ণ থাকে। যদি তিনি সেই শেয়ার বিক্রি করতেন, তাহলে তাকে প্রায় 40-50 ভাগ ট্যাক্স দিতে হতো, কিন্তু লোনের সুদ মাত্র 4 থেকে 5 ভাগ, আর তার কোম্পানির আয় বাড়ছে বছরে 15 থেকে 20 ভাগ হারে। অর্থাৎ তার কোনো ক্ষতিই হচ্ছে না, বরং তিনি প্রতি বছর নতুন শেয়ার পাচ্ছেন, তার কোম্পানি ক্রমাগত বাড়ছে, আর তিনি কোনো ইনকাম ট্যাক্সও দিচ্ছেন না, কারণ তার কোনো ইনকামই তো নেই। তাহলে বন্ধুরা, এই হচ্ছে ইলন মাস্কের সেই মাস্টার প্ল্যান, যেটা প্রায় সব ধনী মানুষ অনুসরণ করে।
এখান থেকে আপনি একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন, ধনী মানুষরা সবসময় নিজের সম্পদ বা ওয়েলথ বাড়ানোর দিকে মনোযোগ দেয়, আয়ের দিকে নয়। কারণ সম্পদ এমন একটা জিনিস যা ভবিষ্যতে আপনার জন্য নিজেই আয় তৈরি করতে থাকে, মানে প্যাসিভ ইনকাম, যা সময়ের সঙ্গে সঙ্গে আপনার সক্রিয় ইনকাম বা বেতনের চেয়েও 10 গুণ, 20 গুণ, এমনকি 100 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। আর একটা মজার ব্যাপার হলো, প্রায় সব দেশেই ইনকাম ট্যাক্স থাকে, কিন্তু ওয়েলথ ট্যাক্স বলে কিছু থাকে না। এখন সাধারণ বা মধ্যবিত্ত মানুষরা যখন তাদের আয় একটু বাড়ায়, তখনই তারা প্রথমেই নিজের খরচও বাড়িয়ে ফেলে, ফলে তারা আগের চেয়ে বেশি ট্যাক্স দেয়। ফলাফল, জীবনের শেষে গিয়ে তাদের হাতে খুব সামান্য সঞ্চয় থাকে, যা দিয়ে তারা বিনিয়োগ করতে পারে না। তাই সারা জীবন কাজ করার পর অবসর নেওয়ার সময় তাদের কোনো সম্পদ বা সেভিংস থাকে না, এবং তারা শেষ পর্যন্ত সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। যেভাবে প্রতিটি কোম্পানির ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট থাকে, ইনকাম স্টেটমেন্ট দেখায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানি কত টাকা আয় করেছে, ব্যালেন্স শিট দেখায় কোম্পানি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কত সম্পদ আর দায় তৈরি করেছে। ঠিক একইভাবে আমাদের ব্যক্তিগত জীবনেও একটা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট আছে। ধনী মানুষরা সবসময় ব্যালেন্স শিটের উপর ফোকাস করে, অর্থাৎ কিভাবে বেশি সম্পদ তৈরি করা যায়, কিভাবে ওয়েলথ বাড়ানো যায়। অন্যদিকে মধ্যবিত্তরা শুধু ইনকাম স্টেটমেন্টের দিকেই তাকিয়ে থাকে, মাসে কত টাকা আসছে আর কত যাচ্ছে। এর কারণ হলো, আমাদেরকে কেউই কখনো আর্থিক শিক্ষার বেসিক বিষয়গুলো শেখায় না। তাই যদি এখনও আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন এবং বেল আইকন টিপে রাখুন, কারণ আমি এমন অনেক বাস্তবসম্মত ভিডিও নিয়ে আসি যেগুলো আপনাকে সম্পদ তৈরি করতে এবং বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করতে শেখাবে। এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, যেন আমি বুঝতে পারি আপনি সত্যি এখান থেকে মূল্যবান কিছু শিখছেন। এবার চলুন তৃতীয় নিয়মে আসা যাক, ইনফ্লেশন ট্যাক্স বা মুদ্রাস্ফীতির ট্যাক্স। আমি একে ইনফ্লেশন ট্যাক্স বলছি কেন, সেটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক একজন মহিলা আছেন, তার ব্যাংকে 10 লাখ টাকা সঞ্চয় আছে, আর ব্যাংক তাকে বছরে 6% হারে সুদ দিচ্ছে। তাই 1 বছর পর তিনি 60,000 টাকার ইন্টারেস্ট পেয়ে খুব খুশি। কিন্তু একই সময়ে দেশে মুদ্রাস্ফীতির হারও 6% বেড়েছে, মানে আগের বছর যেই জিনিস 10 লাখ টাকায় পাওয়া যেত, এখন সেটার জন্য 10,60,000 টাকা লাগবে। তাহলে আসলে তিনি কোনো লাভই করলেন না, কারণ পুরো লাভটাই ইনফ্লেশনে মিটে গেল। এখন প্রশ্ন আসে, এই 6% লাভটা গেল কোথায়? যখন সরকার নতুন টাকা ছাপে এবং খরচ করে, তখন বাজারে টাকার পরিমাণ বেড়ে যায়, যার ফলে দাম বাড়ে। আর এর সবচেয়ে বড় সুবিধা পায় ধনী ব্যবসায়ী আর বিনিয়োগকারীরা, কারণ তারা সহজেই তাদের পণ্যের দাম বাড়িয়ে দেয়, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই দিতে হয়। তাই আসলে ইনফ্লেশন একটা লুকানো ট্যাক্স, যেখানে গরিব বা মধ্যবিত্ত মানুষের কাছ থেকে টাকা সরে গিয়ে ধনী মানুষের হাতে চলে যায়। কারণ মধ্যবিত্ত মানুষরা সাধারণত নগদ টাকা রাখে বা এমন জায়গায় বিনিয়োগ করে যেখানে 6-7% রিটার্ন মেলে। কিন্তু ধনী মানুষরা বিনিয়োগ করে স্টক মার্কেটে, যেখানে গড়ে 14-15% হারে রিটার্ন পাওয়া যায়। এর মধ্যে 7% ইনফ্লেশনের জন্য গেলেও বাকি 7% থাকে আসল লাভ, যা তাদের সম্পদ বাড়িয়ে দেয়। ফলে ধনী মানুষেরা ইনফ্লেশন থেকে কোনো ক্ষতি পায় না, বরং সাধারণ মানুষই ক্রমশ পিছিয়ে যায়। এই কারণেই অধিকাংশ মানুষ কখনো ধনী হতে পারে না, কারণ তারা নিরাপদ মনে করে এমন জায়গায় বিনিয়োগ করে যেখানে 7-8% রিটার্ন পায়, অথচ বুঝতে পারে না যে তারা আসলে 100% ইনফ্লেশন ট্যাক্স দিচ্ছে ধনী মানুষদের হাতে। এখন আসুন চতুর্থ নিয়মে। আপনি যদি কোনো ধনী মানুষকে জিজ্ঞেস করেন আপনি কিভাবে ধনী হলেন, কেউ বলবে আমি একটা ব্যবসা শুরু করেছিলাম, কেউ বলবে আমি স্টার্ট আপ করেছিলাম, কেউ বলবে আমি জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ করেছিলাম, আবার কেউ বলবে আমি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম। তারপর খুঁজে দেখবেন তাদের এই সম্পদ তৈরি করতে কত সময় লেগেছে। আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে 10 বছর, কখনো কখনো তারও বেশি সময় লেগেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, অধিকাংশ মানুষ যখন বিনিয়োগ করে তারা চায় সবকিছু একেবারে এখনই পেতে। তাহলে বন্ধুরা, এর 2টি প্রধান কারণ আছে কেন সাধারণ মানুষ কখনো ধনী হতে পারে না। 1. মাসিক বেতনের দাসত্ব, স্যালারি টু স্যালারি লাইফ। প্রথম কারণ হল, অধিকাংশ মানুষ মাসিক বেতনের উপর নির্ভরশীল, অর্থাৎ মাস শেষ হওয়ার আগেই তাদের বেতন শেষ হয়ে যায়। ফলে বিশ্বের যতই ভালো সুযোগ আসুক, তারা সেটা নিতে পারে না, কারণ তারা সবসময় ভাবতে থাকে পরবর্তী বিল কিভাবে পরিশোধ করবে। 2. মাইন্ডসেটের সমস্যা, মাইন্ডসেট ইস্যু। দ্বিতীয় কারণ হল মানুষের চিন্তাভাবনা। ভাবুন,
একজন মধ্যবিত্ত মানুষ যে একটি চাকরির ইন্টারভিউতে যায়, সে স্টার্টআপে ম্যানেজারের পদের জন্য আবেদন করেছে, কিন্তু তাকে সিইও হওয়ার সুযোগও দেওয়া হচ্ছে। কিন্তু সে বছরে মাত্র $1 বেতনে কাজ করবে, আর তার বদলে কোম্পানির 5% শেয়ার পাবে। শেয়ারগুলো সে 5 বছর পর বিক্রি করতে পারবে, আর তখন শেয়ারের দাম ডাবল হলে। এখন বলুন, কতজন এই অফার গ্রহণ করবে? সত্যি বলতে অধিকাংশ মানুষ এটা অদ্ভুত মনে করবে, কারণ অনেকের কাছে ধারণা নেই যে বড় কোম্পানির টপ এক্সিকিউটিভদের বেতন স্টকের মাধ্যমে দেওয়া হয়, নগদে নয়। তারা বলবে এতে তো কোনো বেতন নেই। এটাই মূল কারণ মানুষ লং টার্ম চিন্তা করতে শেখে না। নাসিম তলেব তার বইয়ে লিখেছেন, বিশ্বের 3টি সবচেয়ে আসক্তি সৃষ্টি করে জিনিস: ড্রাগস, কার্বস, মাসিক বেতন। ড্রাগস আর কার্বস জানি না, কিন্তু মাসিক বেতনের আসক্তি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ যত বেশি সময় আপনি কোনো চাকরিতে থাকবেন, ততই সেই কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু ভাবা কঠিন হয়ে যাবে। 3. কম্পাউন্ডিংয়ে গুরুত্ব। অনেকেই বলে তারা কম্পাউন্ডিং বুঝে, কিন্তু বাস্তবে এটা অনেক গভীর ধারণা। ধরা যাক 2 জন মানুষ, সানি এবং রকি। সানি তার টাকা এমন জায়গায় বিনিয়োগ করে যেখানে 7% রিটার্ন হয়। রকি তার টাকা বিনিয়োগ করে যেখানে 14% রিটার্ন হয়। উভয়ই $1,00,000 ইনভেস্ট করেছে। প্রথমে সবাই ভাববে রকির রিটার্ন সানির চেয়ে ডবল, তাই হয়তো সেরকমই ভাড়াক। কিন্তু কম্পাউন্ডিং গণনা করলে দেখা যাবে 30 বছরে সানি 1,00,000কে 7.61 লাখ করে, আর রকি 50 লাখে পৌঁছে। ফারাক মাত্র ডবল নয়, প্রায় 6 গুণ। যদি আমরা সময় আরও 10 বছর বাড়াই, সানি 1 লাখ থেকে 15 লাখ, রকি 1 লাখ থেকে 1.88 কোটি টাকা করে। ফারাক এখন 6 গুণ থেকে 12 গুণে চলে গেছে। এইভাবে সময়ের সাথে সাথে ধনী ও মধ্যবিত্তর মধ্যে পার্থক্য ক্রমশ বাড়তে থাকে। মধ্যবিত্ত মানুষ নিরাপদ মনে করে এমন জায়গায় বিনিয়োগ করে যেখানে 7-8% রিটার্ন, আর ধনী মানুষ ধারাবাহিকভাবে ব্যবসা বা শেয়ারে বিনিয়োগ করে, ফলে তারা সময়ের সাথে আরও ধনী হয়। এটা অধিকাংশ মানুষের বোধগম্য নয়। শেষে বন্ধুরা, পুরো পৃথিবীর মানুষ 2 গ্রুপে ভাগ হয়েছে। এক গ্রুপ বলবে ধনী মানুষদের বেশি ট্যাক্স দিতে হবে, তারা লোভী, ব্যয়বহুল জীবনযাপন করছে, দামি গাড়ি, দামি প্লেন। তাদের ভেবে হবে তারা হাজার হাজার মানুষকে খাবার দিতে পারে বা দরিদ্রদের পোশাক দিতে পারে। 2 গ্রুপ বলবে ধনী মানুষরা তাদের তরুণ বয়সে অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে এবং রিস্ক নিয়েছে, তাই তারা তাদের বিলাসবহুল জীবন উপভোগ করার যোগ্য। তাহলে প্রশ্ন হল, এই 2-এর মধ্যে কে ঠিক এবং কে ভুল? আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। আমি শুধু এইটুকুই বলবো, এমন আর্গুমেন্ট সবসময় থাকবে, কারণ অধিকাংশ মানুষ লং টার্ম চিন্তা করতে পারে না, তারা সবসময় শুধুই তাদের পরবর্তী বিল নিয়ে চিন্তা করে। তাহলে আপনি বা তো লাইফ বা নেচারকে দোষ দিবেন, ভিকটিম হয়ে থাকবেন, অথবা আপনি এই গেমটি বুঝে এক্সপার্ট হয়ে যাবেন। প্রথমে কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে শিখতে শিখতে আপনিও এক্সপার্ট হয়ে যাবেন। তাই এই চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য মনের ও অর্থের মূল্যবান ভিডিও নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন, যেন তারাও আসল ফাইন্যান্সিয়াল এডুকেশন পায়।